আচ্ছা, যারা এখন প্রেজেন্ট আছো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসলে সকালবেলা অফিসে এসে মানে তোমাদের ক্যাম্পাসে এসে দেখি ইলেকট্রিসিটি নাই, দ্যাটস ওয়াই একটু জয়েন করতে লেট হলো। So, আর ওদের সাথে তোমাদের ওই আগের সেকশন মানে এ আর বি সেকশনের সাথে যেদিন ক্লাস ছিল ওদের হচ্ছে ওই রেকর্ডিংটা হচ্ছে ফোনে রেকর্ড করছিলাম। তো আলটিমেটলি দেখা গেছে ওটাতে কোনো সাউন্ড নাই, এটা নিয়ে একটু ঝামেলা ছিল আর কি। তোমাদের কি জুম আপডেট দিতে হয়েছে রিসেন্টলি সফটওয়্যারটা? স্যার একবার আপডেট আসছিল। তো যাই হোক, আপডেট না দেওয়াটাই বেটার। আমি আপডেট দিয়ে বিপদে পড়ে গেছি। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, দেখি সবাই আসলে তারপরে স্টার্ট করি আমরা। তো এই জন্য আর কি তোমাদের ওই লিঙ্কটা আবার গতকালকে নতুন একটা লিঙ্ক পাঠাইতেছে আমাকে, আগে যেটা শিডিউল করে রাখছিলাম ওটা তো হয় নাই। So, তোমাদের তো লেকচার 2 তাই না, মানে হচ্ছে যেটা পাঠাইছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। স্যার লেকচার 1 লাস্টের দিকে শেষ করা হয় নাই গত হ্যাঁ ক্লাসে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে তাহলে দুইটা একদম একসাথে শুরু করে শেষ করে দেব। তো তোমাদের হচ্ছে এটা যেহেতু লেকচার 1 শেষের দিকে শেষ করা হয় না, এই জন্য আমি পরের লেকচারটা একটু ছোট করে বানাইছি, যাতে করে তোমাদের জন্য একটু ইজি হয়। আমরা কম্প্রেসিভ স্ট্রেস পর্যন্ত ছিলাম তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু স্টার্ট করি আমরা, নাকি বলো? যেহেতু এটা গত গত ক্লাসেরই ম্যাটার, তাই না? জি স্যার। কয়জন আসছে তোমরা দেখি তো, 23 জন মাত্র। না, তাহলে আর একটু ওয়েট করি। হ্যালো, ক্লাসের মতো তো ভালো লাগে না। ক্লাসের ক্লাসের মতো তো ভালো লাগে না। না, সেটা তো কখনো এরকম আসলে পসিবল না তাই না, কারণ ক্লাসে যেভাবে আসলে আমরা মানে কনসেন্ট্রেশন দিতে পারি বা একজন মানে হচ্ছে সবাইকে রিচ করা যায়, এভাবে তো আসলে এরকমটা হচ্ছে না। তারপরে আমরা চেষ্টা করতেছি যাতে সবটুকু মানে এফোর্ট দেওয়া যায় আর কি, মানে ট্রাইং বেস্ট টু অ্যাচিভ ইট। আচ্ছা, তোমাদের ওই পার্টের কথা বলো তো, ওই পার্টে যে মাহমুদ স্যার পড়াচ্ছেন, কি অবস্থা এদিকে, পড়াশোনা কেমন করতেছো? স্যার মোটামুটি ভালো। স্যারের পার্টে তো অনেক বেশি ম্যাথমেটিক্যাল টার্ম, অনেক বেশি। স্যার একটা চ্যাপ্টার হ্যাঁ, শেষ ওই যে করা, আশিক বলো। উনি এই যে একটা টপিক শেষ করালেন, ইয়ার টপিকটা পড়াইতেছিলেন, ওই যে অ্যাটমিক ফ্যাক্টরের টপিকটা স্ট্রাকচার, পড়াইছেন, যে অ্যাটমিক ইউনিট স্ট্রাকচার। সেলের হ্যাঁ হ্যাঁ। অ্যাটমিক স্ট্রাকচার পড়াইছিলেন। হুম, হুম, হুম। আচ্ছা, যাই হোক, তো আসলে ওই যে বললাম যেটা, যে অনলাইনে তো সবকিছুই এরকম করে করা পসিবল হয় না। তো যদি কোনো কিছু কখনো প্রবলেম মনে হয় তাহলে সরাসরি আসলে ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে স্যারদের সাথে ডিসকাস করা উচিত। ওকে, তাহলে অথবা অনেক কিছুতেই ইয়া করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু স্টার্ট করি। হুম, তো গত ক্লাসে হচ্ছে আমরা কম্প্রেসিভ স্ট্রেস শুরু করেছিলাম, যেহেতু ফার্স্ট লেকচারেই ছিল, কিন্তু আমরা শেষ করতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। তো আজকে আমরা এটা শেষ করব, প্লাস আমরা নতুন যে লেকচারটা আজকে আমাদের জন্য অ্যালোকেটেড করা আছে সেটা করব। তো আমরা বলছিলাম যে স্ট্রেস কি ছিল। স্ট্রেসটা ছিল যে ফোর্স যদি আমরা কোনো ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করি, তাহলে সেই ম্যাটেরিয়ালটা আমাদেরকে যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সেটা প্রতি একক ক্ষেত্রফলে
সেই ফোর্সটা কিরকম সেটাই হচ্ছে আমাদের স্ট্রেস। তো আমরা বলছিলাম যে স্ট্রেস দুই ধরনের, নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস। তো নর্মাল স্ট্রেস মধ্যে আমরা বলছিলাম নর্মাল স্ট্রেস আবার দুই ধরনের, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস আর একটা কম্প্রেসিভ স্ট্রেস। টেনসাইল স্ট্রেসটা হচ্ছে যদি আমরা কোনো ফোর্সকে দুই দিক থেকে টেনে ধরার চেষ্টা করি বা পুলিং ফোর্স যেটা সেটা দেই, সো সেটা টেনসাইল স্ট্রেস। আর কম্প্রেসিভ স্ট্রেসটা হচ্ছে আমরা এই যে এইখানে যে যে কাজটা করছি আমরা, এইখানে একটা অবজেক্ট আছে, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, যেটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ঠিক আছে। এটা ডায়ামিটার ধরে নিলাম, মানে হচ্ছে এটা ডায়ামিটার হচ্ছে বা ব্যাস যেটা বলি D1, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে দুই দিক থেকে আমরা কম্প্রেসিভ একটা ফোর্স অ্যাপ্লাই করব, দুই দিক থেকে। এটা কম্প্রেসিভ ফোর্স মানে চেপে ধরার মতো ফোর্স, পুশিং ফোর্স। সো সেরকম যদি কোনো ফোর্স দেই আমরা কোনো ডিফর্মেবল বডির উপরে, মানে যে বডিটা অ্যাকচুয়ালি ডিফর্ম করতে পারবে, তাহলে কি হবে, এই বডিটা একটু চেপে যাবে, ছোট হয়ে যাবে, যেহেতু ডিফর্ম করতে পারবে। তোমরা একটা অ্যালুমিনিয়ামের সিলিন্ডারের কথা চিন্তা করো, সেটাতে যদি তুমি বা তারের কথা চিন্তা করো, সেখানে যদি তুমি দুই সাইড থেকে ফোর্স দিতে পারো স্ট্রেংথলি, তাহলে হচ্ছে সেটা একটু ছোট হয়ে যাবে। সো লেন্থে দেখতে পাও আগেরটা L1 এবং পরেরটা হচ্ছে L2। এখানে স্বভাবতই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে L1 এর ভ্যালুটা অবশ্যই L2 এর চাইতে বড়, এইখানে আমরা এই কথাটা লিখে দিছি। এবং একই সাথে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এটা ডায়ামিটার ছিল D1, কিন্তু যখন আমরা এটাকে ছোট করে ফেলেছি ডায়ামিটার হয়ে গেছে D2, এবং অবশ্যই এই ডায়ামিটার D2টা হচ্ছে D1 এর চাইতে বড়, ঠিক আছে। সো আমার এই যে ফোর্সটা দিয়ে আমরা এটাকে কম্প্রেস করেছি, এই কম্প্রেস করার কারণে যে ম্যাটেরিয়ালটা আমাকে রিয়াকশন দিয়েছে, সেটার জন্য যে স্ট্রেসটা, সেটাকে আমরা বলছি কম্প্রেসিভ স্ট্রেস। এবং আমরা জানি যে স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। সো ফোর্স ইজ ইকুয়ালস টু পি, এরিয়া তো আমরা এ ধরে নিয়েছি। এখন এরিয়ার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে, কারণ এটা হচ্ছে আমার একটা সার্কুলার এরিয়া, তাই না, ক্রস করতেছে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, রেসপন্স করবা, আমার কাছে এরকম কোনো ম্যান্ডেটরি নাই যেটা হচ্ছে সবসময় মিউট করে থাকতে হবে। জি। Okay. আচ্ছা, যদি নয়েজ হয় তাহলে কেউ মিউট করো, আর যদি ইনকেস নয়েজ কারো না হয় তাহলে আনমিউট করে দেখো, সমস্যা নেই। ক্লাসে ডিস্ট্রাকশন না করলে হয়, ঠিক আছে। এরপরে আমরা যাব যেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। শেয়ার মানে কি, আমরা যদি বলি শেয়ারের মানে হচ্ছে বাংলা কথায় যদি বলি ছিঁড়ে ফেলা, কেটে ফেলা বা ফেরে ফেলা, এরকম কিছু শেয়ার, ঠিক আছে। নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এইটা ছিল আমার অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল এরিয়া, এবং আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি একদম ক্রস সেকশনাল এরিয়ার উপরে পারপেন্ডিকুলার অবস্থায়, মানে হচ্ছে একদম লম্বলম্বী ভাবে, তাই না। যদি আমরা চিন্তা করতাম যে সিলিন্ডারটা এরকম অবস্থায় আছে, আর তাহলে আমরা ফোর্স দিচ্ছি এই ডিরেকশনে, ঠিক আছে, তার মানে কি, এটাই তো এইভাবে কাজ করা, তাই না। ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটার উপরে একদম লম্বালম্বি ভাবে ফোর্স দিচ্ছে এই ফোর্সটা, তাই না। সো এইটা ছিল আমার নর্মাল স্ট্রেস। নর্মাল কি সেটা বলছিলাম, নর্মাল হচ্ছে একটা ডিরেকশন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্রস সেকশনাল এরিয়ার পারপেন্ডিকুলার অবস্থানে থাকবে। সো শিয়ার স্ট্রেসের কে আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেটা হচ্ছে আমাদের যে ক্রস সেকশনাল এরিয়া আছে আর ফোর্স যেটা আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে না, সেটা থাকবে প্যারালাল অবস্থায়। ব্যাপারটা একটু ফিগার দিয়ে ডেমনস্ট্রেট করি। এখানে ধরো এটা একটা প্লেট আছে, যে কোনো একটা স্টিলের প্লেট, আবার এখানে আরেকটা প্লেট আছে, সেটাও স্টিলের প্লেট। সো দুইটাকে আমরা এরকম একটা বোল্ট দিয়ে আটকে রাখছি, ঠিক আছে, বোল্ট দিয়ে আটকে রাখছি। এখন ব্যাপারটা হচ্ছে যখন আমরা এই স্টিলের প্লেটটাকে এদিক থেকে টেনে ধরবো এবং এটাকে এদিক থেকে টেনে ধরবো, একটা পর্যায়ে যে যদি আমরা
লিমিটের বেশি ফোর্স দিয়ে ফেলি, তাহলে এই বোল্টটা কিন্তু মানে হচ্ছে আমার যদি ছিঁড়ে যায়, তাহলে বোল্টটা কোথায় ছিঁড়বে বলতো? এই যে এই মাঝ বরাবর, তাই না? এখানেই তো ছিঁড়বে। সো এটাকে আমরা বলতেছি ব্রেকিং সেকশন, ওইখানে ছিঁড়বে। আবার এই বোল্টের ডায়ামিটারটা বলছে আমরা ডি। ঠিক আছে, তো এখন একটা কথা বলো আমাকে, এই যে ডায়ামিটারটা যে ছিঁড়ে গেল বা বোল্টটা যে ছিঁড়ে গেল, ঠিক আছে, তো ছিঁড়ে যাওয়ার পরে তার অবস্থাটা অ্যাকচুয়ালি কিরকম হবে? যদি এরকমটা হয়, তো বোল্টের অবস্থাটা এরকম হচ্ছে না? মানে অর্ধেকটা যদি ছিঁড়ে যায় এরকম হবে। আর আমরা ফোর্সের ডিরেকশনটা দেখো এই ডিরেকশনে ছিল, তার মানে কি ফোর্সের ডিরেকশনটা ছিল তার প্যারালাল অবস্থানে, ক্রস সেকশনাল এরিয়া ছিল এরকম, আর ফোর্সের ডিরেকশনটাও এইভাবে ডিরেকশনে ছিল। সো আমরা যে জিনিসটা খেয়াল করছি এখানে, সেটা হচ্ছে যদি কোনো ফোর্স কোনো ম্যাটেরিয়ালের ক্রস সেকশনাল এরিয়ার প্যারালালি থাকে, তাহলে ওই ম্যাটেরিয়ালটা যে স্ট্রেস ফিল করে সেটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। মানে এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই এরিয়ার প্যারালালি আমার একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তো ছিঁড়ে যাওয়ার ফল যে স্ট্রেসটা আসছে সেটা আমার শিয়ার স্ট্রেস। আমরা এটাকে টাউ দ্বারা প্রকাশ করে থাকি। সো সিমিলারলি আমরা যদি শিয়ার স্ট্রেস টাউ বের করতে যাই, কি করতে হবে আমাকে? শিয়ার হচ্ছে ফোর্স বাই এরিয়া। সো ফোর্সটা কি ছিল? পি। আমরা পি বসালাম, দুই সাইডেই পি মানে একই ফোর্স। আর এরিয়া, এরিয়াটা এখন কোন এরিয়া? এরিয়া হচ্ছে এই যে এই এরিয়াটা, ঠিক আছে, মানে এই যে ক্রস সেকশনাল এরিয়া। সো এটা ডায়ামিটার ছিল ডি, দ্যাটস ওয়াই তার এরিয়াটা হবে পাই বাই 4 ডি স্কয়ার। বোঝা গেছে শিয়ার স্ট্রেস? স্যার স্যার আমরা আগের দুই ক্ষেত্রে তো সিলিন্ডারের উপর স্ট্রেসটা হিসাব করছি, এখন ভোল্টের উপর হিসাব করতেছি কেন স্যার? সমস্যা নাই, তুমি এখন এটাকে আমরা বোল্ট ওই যে না চিন্তা করে এটাকে একটা সিলিন্ডার চিন্তা করো। সমস্যা আছে কোনো? তুমি বোল্টের জায়গায় এটাকে একটা সিলিন্ডার দিয়ে আটকে রাখছো, কিংবা তুমি এইখানে চিন্তা করো এটা সিলিন্ডার না, এটা একটা বোল্ট, কোনো প্রবলেম? একই জিনিস, ঠিক আছে? বুঝতে পারছো আশিক? জি স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে চাইছিলা কি? ওটা হচ্ছে স্যার আমরা যে এই যে এখানে যে তারের মধ্যে দুইটা অংশ যেটা আটকে রাখছি স্যার, ওটার মধ্যে স্ট্রেসটা হিসাব না করে আমরা স্যার এই অংশের মধ্যে করতেছি কেন স্যার? আচ্ছা, আমরা এই বলতে যাচ্ছ যে এই ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেস হিসাব কেন করছি না, কিন্তু করতেছি কেন এই ডায়ামিটার মানে হচ্ছে বোল্টের মধ্যে, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, তুমি আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো, যখন এই ফোর্স দুইটাকে টেনে ধরতেছো, আমি কি বলছি, এই দুইটাকে দুই দিক থেকে টেনে ধরতেছো, তাহলে আলটিমেটলি এই যে টেনে ধরার যে ফিল্ডটা, ঠিক আছে, ফোর্সটা কার উপরে যে পড়তেছে? এই ম্যাটেরিয়ালের উপরে নাকি এই বোল্টের উপরে? আলটিমেটলি একদম ফাইনালি কার উপরে যে পড়তেছে? তো একটু খেয়াল করে ব্রেকিং দেখো তো। পয়েন্টের ব্রেকিং সেকশনের উপর। ব্রেকিং সেকশনের উপরে, তার মানে যে এই সেকশনের উপরে অ্যাকচুয়ালি ফোর্সটা পড়তেছে, আবার ওই সেকশনের এরিয়াটাই নিতে হবে। বুঝা গেছে? জি স্যার, জি স্যার। যেমন ধরো আমি যদি বলি, তাহলে বলতে পারো স্যার এইখানে কোথায় নিছি আমরা? এইখানে সিম্পলি আমরা ডায়ামিটার মাঝখানে যে কোনো জায়গায় একটা নিছি, কারণ হচ্ছে যদি দুই দিকে ক্যালকুলেট করবো। বুঝা গেছে ব্যাপারটা শেয়ার স্ট্রেসের? জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন্স? স্যার ওকে, জি স্যার। এটা দিলাম। স্যার এখানে মানে টু। আটকানোর বলো। স্যার আটকানোর যে ব্যাপারটা, এটা কি মানে কিভাবে আটকায় স্যার? মানে কোনো কিছু চাপা দিয়ে আটকায়? কারণ আমরা যেহেতু ভেঙে ফেলছি জিনিসটা। আচ্ছা, এই দুইটা প্লেটকে কিভাবে আটকাইছে এটা জানতে চাচ্ছ, যে এই প্লেটটাকে আমি বললাম আটকে রাখছে, এটা হ্যাঁ জি স্যার, কিভাবে? কারণ যেহেতু ভেঙে যাচ্ছে মাঝখানের অংশটা। আচ্ছা, এরকম কোনো চাপা দেওয়ার কোনো ব্যাপার এইখানে নাই। ভিতরে দুইটা দিয়ে মানে হচ্ছে হোল আছে, দুইটা দিয়ে একটা ভোল্ট ঢুকায় দাও তুমি, ঠিক আছে? দিলে কি হবে? ফাইনালি এই দুইটার আটকে থাকবে না? বুঝতে পারছো জি স্যার। ব্যাপারটা?
জি স্যার। সো যখন হচ্ছে তুমি অনেক ফোর্সে তুমি এই দুইটা প্লেটকে টানবা, যদি প্লেট না ভেঙে যায়, যদি প্লেট এখানে ধরো ভেঙে গেল, তাহলে হচ্ছে শিয়ার স্ট্রেস হয়তো বা তুমি স্ট্রেসটা এখানে ক্যালকুলেট করতে হয়। আমি বলতেছি যদি প্লেটটা না ভেঙে যায় তাহলে কোথায় ভাঙবে আলটিমেটলি? এই জায়গাটাতে। জি সো স্যার। আমরা আলটিমেটলি এইখানের এই এরিয়াটাই নিব। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা আর কোনো কোশ্চেনস? আই গেস নট। আমরা পরের লেকচারটা স্টার্ট করতে পারি। ওকে, স্যার একটা কথা ছিল স্যার। বলো। আচ্ছা, মিডিয়েটে পড়ে আসছিলাম যে স্ট্রেস স্যার ভলিউম স্ট্রেসও আলোচনা করা হয় এখানে স্যার। নর্মালি স্যার দুই দুই ভাগে ডিভাইড করা হয়েছে। ফার্স্টে নর্মাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস, তারপর নর্মাল স্ট্রেসের ভিতরে হইতেছে টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস পড়ছে। তারপরে স্যার আমরা কি শেষ। ভলিউম স্ট্রেস কি স্যার এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আলোচনা করা হয় না স্যার? ভলিওমেট্রিক স্ট্রেস নাই, ভলিওমেট্রিক স্ট্রেইন আছে। স্যার ভলিউম স্ট্রেস, আচ্ছা ভলিউম স্ট্রেন। ভলিওমেট্রিক স্ট্রেইন আছে, ভলিওমেট্রিক স্ট্রেস কোথাও আছে কি? কারণ স্ট্রেস বলতেই আমরা ফোর্স বাই এরিয়া বুঝি, ঠিক আছে? সো আমি ভলিওমেট্রিক স্ট্রেইন আছে যেটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে পড়ানো হবে, তারপরের ক্লাসে ভলিওমেট্রিক স্ট্রেইন। স্যার লেকচার 2 তেও স্যার হচ্ছে দুই ভাগে ডিভাইড করা হয়েছে যে না, তার এরপরে ভলিউম আসবে। স্ট্রেন। জি ভলিওমেট্রিক স্ট্রেইনটা হচ্ছে যদি কোনো মানে হচ্ছে ভলিউমটা ধরে হচ্ছে কোনো ডিফ্লেকশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে, ভলিওমেট্রিক স্ট্রেইন হচ্ছে ওইটা। ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ হচ্ছে আমাদের এইখানে যেটা লাগতেছে সেটা পড়তেছি। আরেকটা জিনিস আছে আমাদের যেটা ফোর্থ ইয়ারে যেটা পড়বো সেটা হচ্ছে সলিড মেকানিক্স এন্ড মেশিন ডিজাইন। ওই সময়ে আবার আমাদেরকে স্ট্রেস আরো অনেক বেশি করে পড়তে হবে। এই স্ট্রেসের মধ্যে আরো অনেক ধরনের প্রকারভেদ আসবে, বিয়ারিং স্ট্রেস আসবে, থার্মাল স্ট্রেস আসবে, আরো অনেক আছে। আমরা ওই যে বলছি না যে একদম বেসিক যেগুলা, এই যে টাইপস অফ বেসিক যেগুলো আছে সেটা। আরো স্ট্রেস আছে, বিয়ারিং স্ট্রেস আছে, ফ্লুইড স্ট্রেস আছে, তারপরে হচ্ছে থার্মাল স্ট্রেস আছে, এই সমস্ত জিনিসগুলো আসবে, ঠিক আছে? এটা ফোর্থ ইয়ারে যে পড়বো আমরা। আর ভলিওমেট্রিক স্ট্রেইনের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে মানে হচ্ছে আমরা পরবর্তীতে পরবর্তীতে দেবো ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে তোমাদের সেকেন্ড ইয়ারে, সেখানে আছে ভলিওমেট্রিক স্ট্রেইন, বাল্ক মডুলাস, এই সমস্ত জিনিসগুলো আছে। বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা লেকচার 2 স্টার্ট করি। জি স্যার। আচ্ছা, লেখা কি দেখতে পাচ্ছ তোমরা মানে ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আসলে স্ক্যান করার সময় ইয়া হয়ে গেছিল, মানে নিচের লেখাটা উপরে চলে এসেছে। আচ্ছা, তো আচ্ছা এই যে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেইন কি জিনিস, ঠিক আছে? তো স্ট্রেস আর স্ট্রেইন পড়তেছিলাম। স্ট্রেসটা হচ্ছে পীড়ন বলছিলাম, আর স্ট্রেইনটা হচ্ছে বিকৃতি, ঠিক আছে, মানে ডিফরমেশন। তো এখানে মানে হচ্ছে যে জিনিসটা কোনো ডিফর্মেবল বডিজ এর কথা আমরা বলবো প্রথমেই, যে ওই যে কপার, অ্যালুমিনিয়াম, স্টিল, যদি খুবই স্টেইনলেস স্টিলের কথাই বলি, যে কোনো কিছু যদি আমরা কোনো ফোর্স দেই তাহলে সে ডিফ্লেক্টেড হতে পারবে, ইলংগেটেড বা কম্প্রেসড হতে পারবে। এই ধরনের বডি যেগুলো আসলে বিকৃতি ঘটতে পারে সেগুলোকে আমরা বলি ডিফর্মেবল বডিজ। ইন কেস আমরা যদি কনক্রিট বা ইট বা অনেক শক্ত লোহা, সেখানে যদি আমরা মানে হচ্ছে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেগুলা কি কোনো বিকৃতি ঘটতে পারবে? বা হচ্ছে বাঁকা সোজা হওয়া, ছোট হওয়া, বড় হওয়া, এরকম হতে পারবে? পারবে না না। স্যার। তাহলে কি হবে? সে অনেক ধরো আমি শুরুর দিকে ফোর্স দিচ্ছে, সে কিছুই মানে হচ্ছে আমাকে ইয়া করবে না, মানে হচ্ছে তার শেপ কোনো চেঞ্জ হবে না। কিন্তু আলটিমেটলি যখন আমরা অনেক বেশি ফোর্স দিব সে হঠাৎ করে ভেঙে যাবে, মানে ডাইরেক্টলি সে ফেইলিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ফ্র্যাকচার হয়ে যাবে। সো এই যে এই জিনিসগুলা হচ্ছে আমাদের, এগুলা ডিফর্মেবল বডি না, মানে এগুলা ব্রিটল ম্যাটেরিয়াল, আমরা সেগুলা পরে আসবো। বাট আমাদের ডিফর্মেবল বডিজ হচ্ছে সেই সমস্ত জিনিস, হয়তোবা আমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খুব অল্প ফোর্স দিচ্ছি কিন্তু সে ডিফর্ম হচ্ছে না, তাই না? কিন্তু একটু বেশি ফোর্স দিলে কিন্তু সে ডিফর্ম হবে।
সো আমাকে যে জিনিসটা দেখতে হবে যে কত ফোর্স দিলে সে আসলে ডিফর্ম হতে পারে। তো when any force is applied on a reformable body, the body can be deformed, deflected, or elongated. Strain is the measure of how much a body can be stretched, deflected, and deformed. This is আচ্ছা, এই পর্যন্ত যে জিনিসটা বোঝাই সেটা হচ্ছে, ধরো তোমার হাতে 1 মিটার একটা কপারের তার আছে। তুমি এই তারটাকে দুই দিক থেকেই 10 নিউটন ফোর্স দিয়ে টানতেছো। সে অবশ্যই কিছু না কিছু একটু বড় হবে, তাই না? elongated হলো। তো এটা ছিল 1 মিটার ফোর্সের মানে হচ্ছে তারের জন্য। এখন যদি তুমি 5 মিটারের একটা তার নাও, তাহলে হচ্ছে সে কি 1 মিটারের সমানই সে ডিফ্লেক্টেড হবে? না, হবে না। সে অবশ্যই কিছু বেশি হবে। লাইক 1 মিটার তারের ক্ষেত্রে সে যদি 10 সেন্টিমিটার লম্বা হয়, 5 মিটার তারের ক্ষেত্রে অবশ্যই তার 5 গুণ সে ডিফ্লেক্টেড হবে। লাইক 50 সেন্টিমিটার সে ডিফ্লেক্টেড হবে। সো আমরা বলতেছি স্ট্রেনটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি যে স্ট্রেন ইজ দ্য মেজার অফ হাউ মাচ এ বডি ক্যান ডিফ্লেক্টেড। তো এখন এখানে আমি কি মেজার করলাম যে কপারের তার এক সময় দেখলাম আমরা 10 সেন্টিমিটার ডিফ্লেক্টেড হলো, আবার আরেক সময় 50 সেন্টিমিটার ডিফ্লেক্টেড হলো। তাহলে তো সেটা কোনো প্রপার মেজার হলো না। তাহলে আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের একটা রেশিও বের করতে হবে। কেমন রেশিও? দিস ইজ দ্য রেশিও অফ ডিফ্লেক্টেড লেন্থ টু ইটস অরিজিনাল লেন্থ বা ইনিশিয়াল লেন্থ। ঠিক আছে? লাইক আমরা বলতেছি যে ওই যে 10 সেন্টিমিটার হলো, সে হচ্ছে 1 মিটারের ক্ষেত্রে হয়েছে। সো 5 মিটারের ক্ষেত্রে সে 50 সেন্টিমিটার হলো। সো এই যে ব্যাপারগুলা দেখো, 10 ডিভাইডেড বাই 100 কত আসে? 0.1, তাই না? আবার যদি বলি 50 সেন্টিমিটার ডিভাইডেড বাই 500 সেন্টিমিটার, তাহলেও কত আসে? তাহলেও 0.1। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্ট্রেন, যেটা হচ্ছে আমার ডিফ্লেক্টেড হওয়ার পরে কতটুকু লেন্থ ছিল, মানে ডেল্টা এল কতটুকু, আর ইনিশিয়াল লেন্থ L1 সেটা কতটুকু। এটাই হচ্ছে আমার স্ট্রেন। দ্যাটস হাউ উই মেজার দ্য স্ট্রেন। বুঝা গেছে? জি স্যার। তো এই যে এখানে দেখো রেশিও অফ ডিফ্লেক্টেড লেন্থ বলতে আমরা ডেল এল কে বোঝাচ্ছি, আর অরিজিনাল বা ইনিশিয়াল লেন্থ বলতে আমরা L1 কে বোঝাচ্ছি। ঠিক আছে? তো এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে টাইপস অফ স্ট্রেন যেটা আছে সেটা। সো টাইপস অফ স্ট্রেনের ক্ষেত্রে আমরা দেখব, একটা হচ্ছে এক্সিয়াল স্ট্রেন অর লংজিটিউডিনাল স্যার এল যেটা ওয়ান আছে। আর ডেল এল কি বললেন? আমি নেট ডিসকানেক্ট হয়েছিলাম, শুনতে পারিনি, আর একটু আচ্ছা, L1 টা যেটার কথা বলছি আমরা, L1 টা হচ্ছে যদি সেটা L1 সরি ডেল্টা এল ডিভাইডেড বাই L1। ডেল্টা এলটা হচ্ছে সে কতটুকু ডিফ্লেক্টেড হলো, লাইক 1 মিটারের জন্য সে 10 সেন্টিমিটার ডিফ্লেক্টেড হয়েছে। সো ডেল্টা এল ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ঠিক আছে? 10 সেন্টিমিটার। আর L1 মানে হচ্ছে ইনিশিয়ালি লেন্থ কত ছিল, সে 1 মিটার, তার মানে কত 100 সেন্টিমিটার। সো এই হচ্ছে আমার স্ট্রেন। বুঝা গেছে? জি স্যার। ওকে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমাদের টাইপস অফ স্ট্রেন যেটা আছে সেটা দেখবো। এক্সিয়াল এন্ড লংজিটিউডিনাল স্ট্রেস যেটা আছে স্ট্রেন সেটা, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেন। সো হোয়াট ইজ এক্সিয়াল স্ট্রেন আর লংজিটিউডিনাল স্ট্রেন? সেটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস পড়ছিলাম না, যেটা হচ্ছে যে আমরা যদি লম্বালম্বি ভাবে কোনো ফোর্স দেই সেটার জন্য ডিফ্লেকশন হয়। সো এই জিনিসটাই আবার এক্সিয়াল স্ট্রেন। সেটা কিভাবে আসে একটু দেখি। This is the deformation of a body to its loading axis. The ratio of the deformed length to its original length to the axial is the axial strain. ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, সরি, it is the deformation, ঠিক আছে, of a body to its loading axis. So loading axis মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোন এক্সিসে আমরা লোডটা দিচ্ছি। ঠিক আছে? আমরা যদি এখানে বলি এই যে লোডটা দিচ্ছি এইটা, ঠিক আছে, সো আমার ডিফ্লেকশনটা হতে হবে এই এক্সিস বরাবর। দেখো এইটা একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে আমরা লোড দিছি এই বরাবর। সো সে কি হয়েছে, কিছুটা হয়ে গেছে। সে কোন এক্সিস বরাবর হয়েছে, যে এক্সিস বা ডিরেকশন বরাবর আমরা লোড দিছিলাম। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের লোডিং এক্সিস। এই ডিফর্মেশনটা লোডিং এক্সিস বরাবর হবে। সো এটা গেল। সো দ্য রেশিও অফ ডিফর্মড লেন্থ টু ইটস অরিজিনাল লেন্থ। এখন দেখো এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে যে লোডটা দিছি এইটার জন্য তার ডিফরমেশন হয়েছে ডেল্টা এল। ঠিক আছে? মানে আগে ছিল L1, পরে হইলো L2। সো এই দুইটার পার্থক্য হচ্ছে ডেল্টা এল।
এখন হচ্ছে টু ইটস অরিজিনাল লেন্থ কত L1, সো আমাদের ডেল্টা এল কি ছিল L1 মাইনাস L2, আর ইনিশিয়াল লেন্থ ছিল L1, সো স্ট্রেন যেটা এপসাইলন দিয়ে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ডেল্টা এল বাই L1। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এক্সিয়াল স্ট্রেন। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে, তো এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেনটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম এক্সিয়াল স্ট্রেনের ক্ষেত্রে যেদিকে লোড দিচ্ছি আমরা সেই লোডিং এর এক্সিস বরাবর যদি আমরা এই লেন্থের যে এক্সিসটা আছে এই বরাবরই যদি আমাদের ডিফ্লেকশনটা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের এক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে, মানে যে এক্সিসটা অলরেডি আছে সেই এক্সিস বরাবর। কিন্তু শিয়ার স্ট্রেনটা হচ্ছে আমাদের এখানে দেখো ক্রস সেকশনাল এরিয়া ছিল এই বরাবর, তাই না? সো এই বরাবর আমরা লম্বালম্বি ভাবে ফোর্স দিচ্ছি, কিন্তু শিয়ারের ক্ষেত্রে কি হয় আমাদের ক্রস সেকশনাল, লাইক এখানে একটা বক্স চিন্তা করি আমরা, সো এরকম বক্স আছে, সো বক্সের ক্রস সেকশনাল এরিয়া ধরলাম এই উপরের অংশটুকু, সো সেইটার প্যারালাল অবস্থানে আমরা প্যারালাল ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সো তার ফলে কি হবে এই বক্সটা কিন্তু এইভাবে অ্যাঙ্গেলে কিছুটা হেলে যাবে, তাই না? এরকম অ্যাঙ্গেল করে সে একটু কিছুটা বেঁকে যাবে, সো লাইক এরকম, সো এরকমটা সে বেঁকে গেল। সো এই যে বেঁকে গেল, তাই না, তার এক্সিস তো ছিল এই যে এলটা ছিল এই বরাবর, তাই না? সো লোডিং এক্সিস না, লোডিং এক্সিস তো এইদিকে, বাট হচ্ছে তার ইনিশিয়াল লেন্থের যে এক্সিসটা ছিল এই বরাবর। তো সে কি কোন ডিরেকশনে হচ্ছে ডিফ্লেকশন হলো, সে তো এই ছোট বড় এই বরাবর হয় নাই, সে উল্টা ডিফ্লেক্টেড হয়েছে এই ডিরেকশনে। ওকে, সো এই ডিরেকশনে সে ডিফ্লেক্টেড হয়ে গেছে। সো কি পরিমাণ ডিফ্লেক্টেড হয়েছে, তার পরিমাণটা হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্স কেন ধরে নিছি এদিকে এক্স ডিরেকশন, ঠিক আছে? সো ডেল্টা এক্স পরিমাণ সে ডিফ্লেক্টেড হয়েছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এই যে শিয়ার স্ট্রেন যেটা আছে, মানে ফোর্সের ডাইরেকশন যদি প্যারালাল হয় সারফেসের তাহলে যে ডিফ্লেকশনটা হয় সেটা, সো এটাকে আমরা জেনারেলি গামা দ্বারা প্রকাশ করি। সো গামাটা হচ্ছে কি ডিফ্লেক্টেড লেন্থ, মানে হচ্ছে এখানে ডেল্টা এক্স যেটা ছিল সেটা বসালাম আর ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, এখানে ইনিশিয়াল লেন্থ এল ছিল সেটাকে আমরা এখানে বসাইছি। সো এটাই হচ্ছে আমার যে গামা বা শিয়ার স্ট্রেন। বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলেন। স্যার বলো। মানে স্যার আমরা এইচএসসি তে পড়ছিলাম যে হচ্ছে থিটাটা হচ্ছে ওই কতটুকু, মানে কতটুকু ইয়া হয়েছে, অ্যাঙ্গেলে বেঁকে গেছে বিকৃতি হয়েছে। জি স্যার, কতটুকু অ্যাঙ্গেলে বেড়ে গেছে এটাই হচ্ছে থিটা। ক্রিনটন মানে শেয়ার স্ট্রেন। এখন স্যার আচ্ছা, এটা তো হচ্ছে এইখানে তো আমি এখন একটা জিনিস তো আর এখানে বলতেছো যে ডেল্টা এক্স বাই ডেল্টা এল কেন দিলাম আমরা, এটা শিয়ার স্ট্রেন, তাই না? না স্যার, এইখানে এটা যদি ঠিক আছে স্যার। তাহলে জি কি, স্যার, তাহলে কি প্রবলেম? প্রবলেম স্যার আমরা হচ্ছে স্যার কতটুকু বেড়ে গেছে ওটাই স্যার পড়ছিলাম হচ্ছে আহ, ওটাই হচ্ছে কতটুকু স্যার বেঁকে, শেয়ার স্ট্রেন। আচ্ছা শিয়ার স্ট্রেন ওইভাবেই পড়ছিলা, কতটুকু বেঁকে গেছে কারণ হচ্ছে আমি এইটার ক্ষেত্রে হয়তো বা যেটা বললাম যেটার ক্ষেত্রে হয়তো বা ডেল্টা এক্স এতটুকু বেঁকছে। এখন একই মেটেরিয়াল যদি আমি বক্সটা অনেক বড় করে ফেলি তাহলেও কি সেই একই পরিমাণে বাঁকবে? একটু বেশি বাঁকতে পারে। সো এটার কি কোনো লিমিট আছে? So আমাকে তো বের করতে হবে সেই অ্যামাউন্টটা, অ্যাকচুয়ালি রেশিওটা একটা ম্যাটেরিয়ালের জন্য সে কতটুকু বাঁকতে পারে নির্দিষ্ট পরিমাণ ফোর্সের জন্য। বোঝা গেছে? 186 তানভীর না তুমি? স্যার 167 স্যার তানভীর। 167 তানভীর, বুঝতে স্যার পারছো? ওই যে স্যার হচ্ছে আমরা বের করছিলাম হচ্ছে ওই থিটা ডিগ্রি কোণে যেহেতু বাঁকছে স্যার, থিটাটা ওই ওই পাশে ছিল, হুম, সেহেতু স্যার ওই যে লম্ব বাই অতিভুজ দিয়ে স্যার হচ্ছে আমরা ইয়া আচ্ছা, করছিলাম স্যার। তখন হচ্ছে থিটাটা বের করছিল এইখানে, তাই না? জি স্যার, এই থিটাটাই ছিল শেয়ার স্ট্রেন, এরকম পড়ছিলাম স্যার। আচ্ছা, এখন এখানে থিটা না বলে আমি বললাম এটা ফাই, আমি সিম্বল দিছি থিটা, কিংবা হচ্ছে থিটার এইখানে জায়গায় আমি ফাই দিলাম, কোনো সমস্যা আছে? এখানে থিটাই দিলাম, তো এখানে ট্রায়াঙ্গেল, তো এখানে তো আবার আমি ওই থিটাটা বের করতে পারবো, পারবো না? এখানে হচ্ছে ডেল্টা এক্স বাই এল, থিটা হচ্ছে এটা, সো কি আসতেছে লম্ব বাই অতিভুজ, সরি কি যেন টেন থিটা না, জি স্যার, টেন থিটা সমান বাই হতো তখন ওই ডেল্টা এক্স বাই এল। electron- ঠিক জি আছে, স্যার তখন এখন একটা জিনিস খেয়াল করো, এই গামাটা তাহলে কি আসতেছে দেখো তো,
tan থিটা। বোঝা গেছে? জি স্যার। কার সাথে ডাইরেক্টলি অ্যাঙ্গেলের রিলেশন চলে আসছে? জি স্যার। কি এখন ইন্টারমিডিয়েট মানে এইচএসসি যেটা সেটার সাথে রিলেশন পাইছো? জি স্যার, ধন্যবাদ স্যার। যাই হোক, তো এখন যে জিনিসটা হচ্ছে এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে থিটাটা আমি এখানে দিলাম না, আমার ইচ্ছা হয়েছে আমি দিলাম না, আমি পরে দিলাম, এখানে থিটা দিলাম যেহেতু তুমি বলছো। তো এখন এটারে আমি বললাম এটা ট্যান থিটা। কোনো ভুল আছে? কোনো ভুল নাই, ঠিক আছে, এটা একই জিনিস। ওকে, তো এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা হচ্ছে আমরা এই থিটার ভ্যালুটাও পেয়ে যেতে পারি, ট্যান ইনভার্স করে দিলে থিটা পেয়ে যাচ্ছি। সো এটা আমাদের আপাতত এখন দেখতে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের ব্যাপারগুলো কিরকম হবে। লাইক আমি যদি বলতাম ফোর্সের পরিমাণ হচ্ছে 1 নিউটন, লেন্থ হচ্ছে 1 মিটার, তো ম্যাটেরিয়ালটা আমি চেঞ্জ করব। প্রথমে দিলাম কপার, তারপরে দিলাম অ্যালুমিনিয়াম, তারপরে দিলাম স্টিল, এরকম। সো সব ক্ষেত্রে কি আমার ডিফ্লেকশন একই হবে? একই তো হবে না, তাই না? সো এই জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ডেল এক্স বাই এল, যেটার কোনো ইউনিট নাই, তো এই ধরনের এই রেশিওটা বের করব, লাইক এটা ফর কপার, কিংবা দিস ইজ ফর অ্যালুমিনিয়াম, দিস ইজ ফর স্টিল, এরকম করে বের করব। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু পরে যাই। দাঁড়াও, পানি খেলে গলা শুকিয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো যে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, ওকে। প্লাস্টিসিটি, ইলাস্টিক বা প্লাস্টিক। ইলাস্টিক চিনো? ইলাস্টিক কি দেখছো কেউ কখনো? রাবার স্যার। রাবার, গুড। ইলাস্টিক জিনিসটা হচ্ছে তাকে ফোর দিয়ে রাবারকে আমি যতই টেনে ধরি, তার রাবার ছেড়ে দিলাম, সে আগের অবস্থানে চলে আসছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা ঘটলো, জিহাদ কিছু বলতেছে, আমি শুনতে পাচ্ছি না। জিহাদ কিছু বলতেছে, আমি শুনতে পাচ্ছি না। স্থিতিস্থাপক বলছিলাম স্যার। হ্যাঁ, স্থিতিস্থাপকতার কি যেন একটা লিমিটের বাংলা কি, সীমা, যাই হোক এরকম কিছু একটা হবে। আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ারিং করতেছি, আমরা ইংলিশে বলবো। ওকে, ইলাস্টিক লিমিট। তো যে জিনিসটা হচ্ছে ওই যে বললাম যে ইলাস্টিক জিনিসটা হচ্ছে ফোর্স দিলে সে ডিফ্লেক্টেড হলো, ফোর্স ছেড়ে দিলে আগের অবস্থানে চলে আসলো, এই জিনিসটা হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি রাবারের ক্ষেত্রে অনেক বেশি ফোর্স দিলা, সে কি হবে? সে একসময় যে ছিঁড়ে যাবে, সে তো আর আগের অবস্থানে চলে আসবে না। ওই যে লিমিটটা যে বললাম যে ফোর্সের যে লিমিটটা, ওই লিমিটটাই হচ্ছে তার ইলাস্টিক লিমিট ফর রাবার। ঠিক আছে, তো এই কথাগুলাই এইখানে বলা আছে। বোঝা গেছে যে ইফ এনি কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি, ইট গেটস ডিফর্ম, যদি রিফর্মেবল বডিজ হয় আর কি। So if the force is removed from the body, on certain cases, the body gets its original shape. যদি ফোর্সটা রিমুভ করে নেওয়া হয়, this is due to the elasticity of the material. ওই ইলাস্টিসিটির জন্য তো সে ফিরে আসতেছে। But at a certain point, the body, after applying load, doesn't gain its initial shape. মানে হচ্ছে কিছু সার্টেন পরে লোড অ্যাপ্লাইয়ের ফলে সে আর আগের অবস্থানে চলে আসে না, it's deflected permanently. This is called the certain point is called the elastic limit. ওই যে বললাম যে সার্টেন পয়েন্টটা, যে পয়েন্টের পরে আর সে আগের অবস্থানে ফিরে আসবে না, সেটাই হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। ঠিক আছে, আর ওই যে বললাম যে যে প্রপার্টির কারণে সে অ্যাকচুয়ালি পার্মানেন্টলি ডিফ্লেকশন হয়ে গেল, সেটাকে আমরা বলবো কি বলবো, সেটাকে সেই প্রপার্টিটাকে আমরা প্লাস্টিসিটি। এগুলো আরো পরে আরো অনেক বেশি করে পড়বো আমরা, বাট এই জিনিসটা একটু দেখে মানে শিখে রাখতে হবে যে ইলাস্টিক লিমিট অ্যাকচুয়ালি কি সেটা। ঠিক আছে, ইলাস্টিক লিমিটটা আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লাগবে। কিভাবে? যদি আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করতে যাই, ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে যাই, আমরা একটা মিটার দাঁড় করা সো সো গেস আসার কথা।
দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর এই মহাশয়রা এখন কেউ চ্যাট বক্সে কোনো আইডি দিবা না, আমি যখন বলবো তখন দিবা। এখন যদি কেউ দিয়ে রাখো, এই যে আমি একটু আগে অনেকক্ষণ ধরে মনে হয় অনেকে দিছো, তাদের আইডি সব মিস হয়ে গেছে। সো এখন দেওয়ার দরকার নাই, আমি যখন বলবো তখন তোমরা আইডি দেওয়া করবা। এই উইল গিভ ইউ আ সার্টেন টাইম, ঠিক আছে? এখন কেউ দিবা না, তাও দিচ্ছে। ওকে, আচ্ছা, ইলাস্টিক লিমিট বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হুকস ল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা তাড়াতাড়ি শেষ করব, কারণ হচ্ছে জি স্যার। আবার নাইলে গত ক্লাসের মতো অবস্থা হবে। ওকে, সো হুকস ল যে জিনিসটা আমাদেরকে বলে, ওই যে ইলাস্টিক লিমিটের কথা বললাম, ইলাস্টিক লিমিট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সরি, ওই যে ফোর্স দিলে, ফোর্স সরে নিলে আগের অবস্থানে চলে আসবে। তো আমাদের হুক মহাশয় উনি একটা ল দিলেন, সেটা হচ্ছে ওই ইলাস্টিক লিমিটের মধ্যে যখন আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি বা স্ট্রেস ইনডিউসড হয়, সেই স্ট্রেসের জন্য যে আমাদের ম্যাটেরিয়ালের ডিফ্লেকশনটা হয়, সেই দুইটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল হবে। ঠিক আছে? ওই ইলাস্টিক লিমিটের মধ্যে আমাদের যে স্ট্রেসটা আছে, ঠিক আছে, এবং যে ডিফ্লেকশন বা স্ট্রেনটা আছে, দুইটার প্রপোর্শনাল থাকবে। মানে যত বেশি স্ট্রেস হবে তত বেশি ডিফ্লেক্টেড হবে, যত কম স্ট্রেস হবে তত কম ডিফ্লেক্টেড হবে বা স্ট্রেন ডেভেলপ করবে। বোঝা গেছে? এটাই ছিল আমাদের মানে হচ্ছে হুকস ল। সো নরমাল স্ট্রেসের ক্ষেত্রে আমরা এই যে সিগমা যেটা সেটা দিয়ে প্রকাশ করছি, আর এই স্ট্রেনটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করছি। ইন কেস এটা যদি শিয়ার স্ট্রেস হয় তাহলে হচ্ছে এটা টাউ দ্বারা প্রকাশ করব, এন্ড ডিফ্লেকশনটা হচ্ছে গামা। ঠিক আছে? সো এটা শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে। তো রুল কিন্তু একই, জাস্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। সো এটা ছিল আমার যেটা আমাদের যে নরমাল স্ট্রেস, আর এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে? তো আমাদের হুক যে জিনিসটা করছিলেন সেটা হচ্ছে একটা প্রপোর্শনালের কথা বলে দিয়েছিলেন, যে প্রপোর্শনাল ইকুয়েশন। ঠিক আছে? কিন্তু প্রপোর্শনাল ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না। আমরা বলতে পারি এটা প্রপোর্শনাল, সমানুপাতিক, কিন্তু সমান না। ঠিক আছে? তো এখন আমাদের ইকুয়েশন করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই আমাকে একটা সমান ইউজ করতে হবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, কোনো প্রপোর্শনাল ইকুয়েশন যদি থাকে, সেই ক্ষেত্রে সেটাকে যদি আমরা ইকুয়াল ইকুয়েশন করতে চাই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে, এবং সেই কনস্ট্যান্টটা হবে অবশ্যই ওই ম্যাটেরিয়ালের কোনো না কোনো প্রপার্টি। লাইক পানির প্রপার্টি জিনিসটা কি? পানির ক্ষেত্রে ডেনসিটি, পানির ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব। তো খুব বেশি টেম্পারেচারের ডিফারেন্স না হলে এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তাই না? সো এটা হচ্ছে তার একটা কনস্ট্যান্ট বা প্রপার্টি। এইরকম আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটিটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল তার একটা প্রপার্টি যেটা মোটামুটি কনস্ট্যান্ট থাকবে। কিরকম? যে এই যে সিগমা বা ইজ প্রপোর্শনাল টু এপসাইলন, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, এটা তো আমাদের হুকস ল। সো সেখানে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, সেটা হচ্ছে ই। এটাকে আমরা বলতেছি মডুলাস অফ ইলাস্টিসিটি, কিংবা ইয়াংস মডুলাস। এটাকে মডুলাস বলা হয়, ইয়াংস মডুলাস বলা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। ইটস ইউনিট ইজ নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের এই ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা ম্যাটেরিয়াল প্রপার্টি, তার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো আমরা এই পর্যন্ত হয়তো বা বুঝছি যে প্রপার্টি আনলাম। ঠিক আছে? প্রপার্টিটা হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, প্রপোর্শনাল করার জন্য, ইকুয়েশন করার জন্য এই জিনিসটা আনছি। আসলে এই ইটা কি? এখন আমাদের কোশ্চেন আসবে যে আসলে ইটা কি, বসাইলাম, ঠিক আছে, এটার ইউনিট আবার পাইছি নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, এটা অন্য কিছুর ইউনিট আছে, কিসের ইউনিট বলতে পারবা? প্যাসকেল। প্যাসকেল। স্ট্রেস। স্ট্রেস। নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে স্ট্রেসের ইউনিট। আবার এটাকে আমরা প্রেসারের ইউনিটও বলি, যেটাকে বলি আমরা হচ্ছে প্যাসকেল। ঠিক আছে? সো কথা হচ্ছে যে এটা ইটাকে আমরা আনলাম কোথাও থেকে, উধাও করে ধুপ করে নিয়ে আসলাম, এনে নিয়ে আমরা বসাই দিলাম, বসায় বললাম এটা প্রপার্টি। এখন কোন ধরনের প্রপার্টি, আসলে কি ধরনের প্রপার্টি আমরা এখন সেটা আমাদেরকে দেখতে হবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্যাট অ্যামাউন্ট অফ স্ট্রেস। যেহেতু নিউটন পার মিটার স্কয়ার এখানে, সেটা আসলে স্ট্রেসের ইউনিট, সো আমরা এটাকে বলতে পারি যে স্ট্রেস, that amount of stress when a body is elongated equally
অফ ইটস অরিজিনাল লেন্থ। আসলে এই যেটা মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, সেটাও এক ধরনের স্ট্রেস। এখন কতটুকু স্ট্রেস আসলে, সেটা হচ্ছে যদি কোনো বডি যদি ডিফ্লেক্টেড হয় তার ইকুয়াল মানে হচ্ছে ইনিশিয়াল লেন্থের সমান ভাবে যদি ডিফ্লেক্টেড হয়, তাহলে যে স্ট্রেসটা ইনডিউসড হবে সেটাই হচ্ছে আমার এর ভ্যালু। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বোঝাই তারপরে কোশ্চেন করো। লাইক একটা আমাদের একটা ম্যাটেরিয়াল আছে, সেটার লেন্থ হচ্ছে 2 মিটার ইনিশিয়াল লেন্থ। তো সেটাকে আমরা ফোর্স দিলাম, টেনে ধরলাম, তো সেটার লেন্থ বেড়ে গেল, বেড়ে যে হলো 4 মিটার। তাহলে আমরা ডেল্টা এল বের করব। ডেল্টা এলটা কি? L2 ডিভাইড মাইনাস L1, মানে পরবর্তী মানে হচ্ছে বড় হয়েছে যেহেতু 4 মাইনাস 2 কত আসতেছে 2 মিটার, তাই না? এখন তার ডেল্টা এল এর ভ্যালু হচ্ছে 2 মিটার আর ইনিশিয়াল লেন্থের ভ্যালু হচ্ছে 2 মিটার। এখন আমরা যদি স্ট্রেইনটাকে ক্যালকুলেট করতে চাই তাহলে কি করতে হবে? ডেল্টা এল ডিভাইডেড বাই L1। এখন ডেল্টা এল কত? 2 মিটার, সো এখানে বসাইলাম 2 মিটার। আবার এই যে L1 যেটা, সেটাও 2 মিটার, সো আমরা বসাই দিলাম। সো আলটিমেটলি এটার রেজাল্ট কত আসলো? 1, তাই না? সো আমরা এই যে ইকুয়েশন যেটা, এই ইকুয়েশনে যদি এই যে এটা কি পাইছি? স্ট্রেন না, এই যে স্ট্রেনই তো পাইছি। সো এটার ভ্যালু যদি আমরা 1 বসায় দেই তাহলে কত আসতেছে? সিগমা ইজ ইকুয়ালস টু ই। এই ভ্যালুটা আসতেছে না? জি স্যার। তার মানে কি? মানে হচ্ছে ওই যে বললাম যে যদি ইলংগেটেড ইকুয়ালি অফ ইটস অরিজিনাল লেন্থ, মানে এমন ভাবেই সে বড় হয়েছে, তার হচ্ছে 4 মিটার হয়ে গেছিল, 4 মিটার কি সে 2 মিটার বেড়ে গেছিল ইকুয়ালি টু ইটস অরিজিনাল লেন্থ। 2 মিটার ইনিশিয়াল, 2 মিটারই বেড়ে গেছে। তাহলে যে স্ট্রেসটা ইনডিউসড হয়েছিল ওই সময়ে, তখন যে stress ছিল সেটাই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। বোঝা গেছে ব্যাপারটা? স্যার এইভাবে হিসাব করলে তো এপসাইলনের মান সারা জীবন 1ই আসবে স্যার। তাই এখন যদি ধরো ফোর্সের মান মানে হচ্ছে আমি এমন ধরনের ফোর্স দিলাম এটা 6 মিটার হয়ে গেল, ইনিশিয়াল লেন্থ হচ্ছে 2 মিটার, তাহলে এপসাইলনের ভ্যালু কত আসতেছে? হাফ। স্যার আপনি স্যার বলেই দিচ্ছেন যে ওখানে এমন ভাবে এমন ফোর্স দিতে হবে যাতে ওটা ডাবল হয়ে যায়। হ্যাঁ, তো ডাবল যখন হবে, যে মুহূর্তে হবে তখন যে স্ট্রেসটা আছে, লাইক হচ্ছে তুমি এমন ভাবে ফোর্স দিচ্ছ একটা লিমিটে যে নেই, তো অবশ্যই সে ডাবল হবে, তাই না? তো জি শুরু স্যার। থেকে তো সে ডাবল থাকবে না, একটা লিমিটে যে তার সে হচ্ছে যে ফোর্সের জন্য তার ডাবল হবে, ওই ফোর্সের জন্য তার অবশ্যই কিছু একটা স্ট্রেস থাকবে, তাই না? লাইক কপারের জন্য যে ফোর্সে ডাবল হচ্ছে, অ্যালুমিনিয়ামের জন্য ওই ফোর্সে তো ডাবল হবে না, এটা তো শিওর। সো ওই যে ফোর্সটা, জি স্যার। ওটা এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের ভ্যালু চেঞ্জ করবে। সো সেটাই হচ্ছে আমার এই যে ভ্যালু চেঞ্জের কথা বলছি, সেটাই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। বোঝা গেছে? জি স্যার। স্যার জি ডাবল স্যার। বেশি হচ্ছে কিন্তু যে মুহূর্তে ডাবল হয়েছিল ওই মুহূর্তের জন্য এটা কাউন্ট হবে। যে মুহূর্তে ডাবল হয়েছিল ওই মুহূর্তের জন্য যে স্ট্রেসটা ছিল ওইটাই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তারপরে কোনো কোশ্চেন আছে রোল? আচ্ছা তানভীর, মনে হয় কিছু কনফিউজড আছো এখনো, কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নাও। স্যার আমি একটা জিনিস মিস করছিলাম স্যার, ইলাস্টিক লিমিটে। কি মিস করছিল বলো? ইলাস্টিক লিমিটে স্যার হচ্ছে ওই but at a certain point the body after applying load doesn't gain its স্যার কি শেপ এটা স্যার? ইনিশিয়াল শেপ। ও স্যার ইনিশিয়াল শেপ। আমার হাতের লেখা মোটামুটি হয়তো বোঝা যায়, অনেক জায়গায় ঝামেলা হতে পারে, সো একটু জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল শেপ, মানে আগের অবস্থানটা আর কি। তো আর স্যার সকল নরমাল স্ট্রেস আর হচ্ছে শিয়ার স্ট্রেস। নরমাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস বুঝতে পারো না কত হয়েছে? একজন একজন কোশ্চেন করো। মানে এগুলোর দ্বারা প্রকাশ করা হয় মানে হ্যাঁ, নরমাল কোনটা এগুলা দ্বারা কি প্রকাশ করা হয়? তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝি নাই, একটু ক্লিয়ার করো। শোনা যাচ্ছে না। বললাম যে আমি আসলে বুঝি নাই তুমি কি বলছো, শুনি নাই আমি, ঠিক আছে? আরেকবার বলো।
সেই তো স্যার ল্যামডা, তারপরে না আমি স্যার ওইটুকু মিস করছিলাম স্যার, মানে কি বলছিলেন আমি শুনিনি কোনটুকু? তাহলে আবার বলবো। স্যার। যে ফর নর্মাল স্ট্রেস আর হচ্ছে ফর শেয়ার স্ট্রেস, মানে এগুলো দ্বারা কি করা হয়, মানে যে তিনটা ইয়া আছে আলফা যেগুলা, জি জি স্যার। আচ্ছা, নরমাল স্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা দ্বারা আমরা স্ট্রেস কে বোঝাই, এটাকে স্ট্রেইন বোঝাই নরমাল স্ট্রেসের ক্ষেত্রে। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে এইটা দিয়ে টাও দিয়ে হচ্ছে শিয়ার স্ট্রেস বোঝানো হয়, আর শিয়ার স্ট্রেইন কে আমরা গামা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে প্রকাশ করার যে জিনিসটা, বুঝতে পারছো? আচ্ছা, না মাঝখানে তেমন কোনো, আলফা না ইনফিনিটি স্যার? এটা ইনফিনিটি না, এটা প্রপোর্শনাল ইকুয়েশন। প্রপোর্শনাল ইকুয়েশন, বুঝতে পারছো? প্রপোর্শনাল, সমানুপাতিক করছো না, অনুপাত করছো না, জি সমানুপাত। স্যার জি স্যার জি স্যার। তো এটাই ওটা দ্বারা কি করা হয়? মানে সমানুপাত দ্বারা কি করা হয়। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? এটা আসলে একটা ইকুয়েশন, এটা হুকের সূত্র, পড়ছো জি তোমরা। স্যার। স্যার একটাই স্যার, সেটা হচ্ছে স্যার সকল পদার্থই স্যার ইলাস্টিক না স্যার, মানে রিজিড তো এক প্রকার স্যার, ইলাস্টিক না স্যার? রিজিড আর ইলাস্টিক, আসলে ম্যাটেরিয়াল গুলোর হচ্ছে রিজিডিটি একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা আসলে কত শক্ত ভাবে থাকবে, ঠিক আছে, বা হচ্ছে এই জিনিসটা হার্ডনেস, রিজিডিটি, ব্রিটলনেস যেটাকে বলি। ইলাস্টিসিটিটা হচ্ছে সে ওই যে ওই প্রপার্টিটা যেটার কারণে সে আগের অবস্থানে চলে আসতে চাইবে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। আর রিজিডিটিটা হচ্ছে সে কত শক্তভাবে তার নিজের অবস্থানই ধরে রাখবে, মানে সে ডিফ্লেকশন কত মানে হচ্ছে না হতে চাইবে, এটাই হচ্ছে রিজিডিটি। বুঝতে পারছো? তাহলে স্যার রাবার ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? স্যার অ্যান্সার আসে স্যার ইস্পাত। এটা স্যার মানে এটা স্যার কিভাবে, এটা ইস্পাত আচ্ছা, তো স্যার, এটা তো স্যার স্থিতিস্থাপক হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির ওই ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, এটা আসলে কনফিউজিং একটা কোশ্চেন। তো হচ্ছে আমরা এটা নিয়েও ডিসকাস করব নেক্সট ক্লাসে কিংবা তারপরের ক্লাসে। এটা তো সবসময় জেনে আসছি, যেটা হচ্ছে যে ইস্পাত হচ্ছে রাবারের চাইতে বেশি স্থিতিস্থাপক, ঠিক আছে। মানে হচ্ছে জিনিসটা এরকম যে রাবারকে তুমি অল্প একটু ফোর্স দিলেই সে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, আবার ওই অল্প একটু ফোর্স সে সরায় নিলেই সে আগের অবস্থানে চলে আসতেছে। কিন্তু কিছু কিছু মানে ইস্পাতের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, তাকে ডিফ্লেকশন করতে অনেক বেশি ফোর্স দিচ্ছে, আবার যদি সে আগের অবস্থানে চলেও আসে তাহলে হচ্ছে সে অনেক বেশি ফোর্স কে ডিফ্লেক্টেড করে আগের অবস্থানে চলে আসতেছে। তো এই যে ব্যাপারটা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, তখন কি দাঁড়াচ্ছে যে ফোর্সের পরিমাণটা কোথায় বেশি ছিল। ইস্পাতের ক্ষেত্রে সে ওই ইস্পাত আমি বেশি পরিমাণ ফোর্স কে তুমি সরায় আবার আগের অবস্থানে চলে আসছি, তাই না? তো এই জন্য মোটামুটি বলা হয় যে ইলাস্টিসিটি মানে ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। সো এটা আমরা এই ক্লাসে না হয়তো নেক্সট ক্লাসে আরো ইলাবোরেটলি আমরা দেখবো, ঠিক আছে। বাট জিনিসটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? ধন্যবাদ স্যার। ওকে, আরো কোনো কোশ্চেন্স? আর স্যার ভলিউম স্ট্রেন কি স্যার এই আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে কি স্যার পড়বে না স্যার, শুধু স্যার দুটো টাইপই পড়বে স্যার? ভলিউমেট্রিক স্ট্রেনটা হচ্ছে আমাদের ফ্লুইডের একটা প্রপার্টি থাকতে পারে। সো নেক্সট আমরা দেখবো, আমরা যে জিনিসটা হচ্ছে আমরা যে বইটা ফলো করতেছি ওইখানে ভলিউমেট্রিক স্ট্রেন নাই আপাতত। মেইনলি হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন বলতে আমরা ওই ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে আমরা পড়ি, যেটা কম্প্রেসিবিলিটি, বাল্ক মডুলাস, ভলিউমেট্রিক স্ট্রেন, ঠিক আছে, মানে চেঞ্জ অফ দ্য ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম, ঠিক আছে, বুঝতে পারছো? সো আমরা হয়তো বা পরবর্তীতে সেটা দেখতে পারবো। আমাদের সিলেবাসে কি আছে ভলিউমেট্রিক স্ট্রেন? এই তাহলে তানভীর, কি সিলেবাসে কি ভলিউমেট্রিক স্ট্রেন আছে? যদি থাকে তাহলে তো অবশ্যই পড়বো, আমরা পরে পড়বো এটা। আমি স্যার যখন দেখছিলাম যে টাইপস অফ স্ট্রেন ক্যান বি টু টাইপস, তখন স্যার একটু ইয়া লাগলো যে হচ্ছে এইচএসসি তে পড়ে আসছি যে হচ্ছে তিন ধরনের পড়ে আসছি, দৈর্ঘ্য বিকৃতি, ক্লিনটন বিকৃতি, আয়তন বিকৃতি। আমরা আবার এখানে দুই প্রকার ব্যাপারটা না, স্যার। এগুলার আরো আছে তো, মানে হচ্ছে যে থার্মাল স্ট্রেস, তাপের জন্য যে জিনিসটা স্ট্রেস হয়, থার্মাল স্ট্রেন, এই জিনিসগুলো পড়ছো? জি না স্যার। হচ্ছে সো এটাও তো আছে।
ওকে, তো এগুলো পড়তে হবে, সেগুলো পরে যে পড়বো হয়তো বা। তো এই জিনিসটা বা বিয়ারিং স্ট্রেস, এইটার নাম শুনছো? মানে কোনো বিয়ারিং এর জন্য বিয়ারিং স্ট্রেস হয় না, সবগুলো ম্যাটেরিয়ালের জন্য বিয়ারিং স্ট্রেস হয়, সেটাও আমরা পড়ি। তো আস্তে আস্তে আমরা হয়তো বা এগুলো দেখবো। ঠিক আছে, আপাতত আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে জিনিসগুলা স্ট্রেংথ এর সাথে যে রিলেটেড, আমরা ম্যাটেরিয়ালস এর জন্য এইগুলাই দেখবো। ঠিক আছে, জি স্যার। ওকে। সো বলছিলাম যে অ্যাটেন্ডেন্স না দেওয়ার মানে হচ্ছে চ্যাট বক্সে কিছু না দেওয়ার জন্য, তারপরে তোমরা লিখতেছো। আচ্ছা, তোমরা সবাই আছো কিনা, 106 জন কিনা আমি তো জানি না। সো আমি তোমাদের এখন টাইম দিতেছি 5 মিনিট সময়। এর মধ্যে যারা এখন আমি অ্যাটেন্ডেন্স দিব 5 মিনিটস, তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারলাম যে কারা কারা ক্লাসে আছো। ঠিক আছে, কারণ অনেকে দেখা যায় যে মিউট করে আসো, ভিডিও অফ করে আসো, আমি জানি না যে কে ক্লাস করতেছো কি করতেছো না। তো তাতে এখন একজন ছেলে ক্লাস করতেছে 1 ঘন্টা ধরে, আরেকটা হঠাৎ করে আরেকজন দিয়ে চলে গেল, দুইজনের তো ইভ্যালুয়েশন সেম হলো না, তাই না? সো আই হ্যাভ টু ফিগার ইট আউট। আচ্ছা, আর যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলা দেওয়া হচ্ছে, সো দে ক্যান লিভ, সমস্যা নেই। কোশ্চেন মানে হচ্ছে টপিক নিয়ে কার কোনো কোশ্চেনস কি আছে এখনো? তানভীর, তুমি কি ওই বইগুলা কিছু দেখছিলা, মানে যে বইগুলা দিছিলাম? তানভীর, যে বইগুলা দিছিলাম ওই বইগুলা কি দেখছিলা তুমি কিছু? স্যার বই দেখা হয় নাই স্যার, এমনি স্যার আমি স্যার এইচএসসি তে যে বেসিকটা পড়েছিলাম ওই বেসিক গুলো স্যার রিভিশন দিছি লেকচারটা ধরার জন্য। আর স্যার এত স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে ওই সিঙ্গার এন্ড পিটল নামে একটা বই দিছি, ঠিক আছে? সো ওইটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ভালো ইলাবোরেটলি ওরা হচ্ছে করে আসছে, মানে হচ্ছে শুধু ম্যাটেরিয়াল, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বইটার নামই। সো ওইটার মধ্যে বেশ ভালো করে আমাদের ম্যাটেরিয়ালের যে স্ট্রেস বা স্ট্রেনের ব্যাপারগুলো সেখানে দেয়া আছে। এটা 4th ইয়ারে যে পড়তে পারবা, বাট তোমাদের কিছু জিনিসপত্র এখান থেকে আসতেছে। সো ওই বইটা তোমাদের দিয়েছি আমি অলরেডি, সো ইউ ক্যান চেক দিস আউট। ঠিক আছে, তো ওই বইটা পড়তে পারো। স্যার কি বললেন? বুঝি নাই, হ্যালো। স্যার বইটা একবার। আচ্ছা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, সিঙ্গার এন্ড পিটেল, ওদের বই দিয়ে দিছি আমি অলরেডি, গুগল ক্লাসরুমে আপলোড করা আছে ওটা। ওদের ওই পার্টে যেটা টপিকগুলো পড়ানো হচ্ছে ওইখানে পাবা এবনারের যে টপিকগুলো আছে। আর ইন্ডিয়ান রাইটারের বই আছে, সেইখানেও দেখতে পারো কিছুটা। আচ্ছা স্যার, এখানে যে মডিউলস অফ ইলেকট্রিসিটি এই জায়গায় যে লাইনটা লিখছে এটা তো বলছে স্যার ইন্টারনাল প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। এটা কি স্যার, মানে আমরা তো জানি স্ট্রেস আকারে কাজ করতেছে, আবার বলছি ইন্টারনাল প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। আমরা তো স্যার আচ্ছা, প্রপার্টিটা হচ্ছে ওই যে যে জিনিসটা বললাম তোমাকে, যে স্ট্রেস বিষয়টা কি, স্ট্রেসটা হচ্ছে তার ইন্টারনাল একটা মানে হচ্ছে ইফেক্ট, তাই না? সো এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি কখন, মানে ওই যে বললাম যে তার ডিফ্লেকশনটা L1 আর L2 কখন হবে, তাই না? তো এইটা কার উপরে ডিপেন্ড করবে? ওই ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করবে। লাইক কপারের জন্য এক ধরনের হবে, আবার হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য এক ধরনের হবে। সো এটা কার উপর ডিপেন্ড করতেছে? ওই ম্যাটেরিয়ালের প্রপার্টির উপরে। এই জন্য এটাকে বলা হয়েছে ইন্টারনাল না বলে ম্যাটেরিয়ালের প্রপার্টি। ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? প্রপার্টি তো ইন্টারনালি হয়। পানির ইন্টারনাল প্রপার্টি ডেনসিটি, সে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। সো এটাও ইন্টারনাল প্রপার্টি, ঠিক আছে? জি স্যার। প্রপার্টি আসলে দুই ধরনের, যেটা হচ্ছে ইন্টারনাল প্রপার্টি আর একটা হচ্ছে এক্সটার্নাল প্রপার্টি। ইন্টারনাল প্রপার্টি গুলো হচ্ছে লাইক তুমি 1 কেজি ভরের একটা কি কি নিবা, একটা অ্যালুমিনিয়ামের ই নিলা,
একটা ব্রিক শেপ নিলা, একটা শেপ, একটা আই নিলা, কি যেন বলে, সার্কেল নিলা, স্ফেরিক্যাল গোলক নিলা 1 কেজি ভরের। সো সেটা টেম্পারেচার আছে ধরো তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। সো সেটাকে তুমি অর্ধেক করে কেটে ফেলো, মানে 0.5 কেজি, 0.5 কেজি। তো তাতে কি যখন কেটে ফেললা তখন তাতে কি তার ওই যে ইয়াটা, যে টেম্পারেচারটা, সেটা কি কমে যাবে? সেটা কিন্তু কমে যাবে না, সে 50 ডিগ্রি ছিল। তো এইটা হচ্ছে তোমার ইন্টারনাল প্রপার্টি। আর এক্সটার্নাল প্রপার্টি হচ্ছে ওই যে মাছটা যে কেটে ফেললা, যে অর্ধেক হয়ে গেছে, মাছ কিন্তু অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে এক্সটার্নাল প্রপার্টি। বুঝা গেছে? জি স্যার। প্রপার্টির বিষয়গুলা আমরা পরে হয়তো বা দেখতে পারবো, ফ্লুইড মেকানিক্স যখন আসবে তখন। এটা আমাদের আপাতত আচ্ছা, আই গেস তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, সো লিভ ইট নাও। কেউ দিচ্ছে না, 5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।